আপনি যদি একজন সরকারি কর্মকর্তা হন আর কেউ যদি আপনাকে বলে ঘুষ খেতে গিয়ে যদি ধরা পড়েন তাহলে আপনার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, তাহলে আপনি কি ঘুষ নেওয়ার আগে একবার হলেও ভাববেন না? হয়তো ভাববেন। আর এই ভাবানোটাই সম্ভবত কঠোর শাস্তির সবচেয়ে বড় উদ্দেশ্য। সম্প্রতি চীনের একটি আদালত সাবেক সরকারি কর্মকর্তা ইয়াং ইউলিনকে মৃত্যুদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ হলো প্রায় ৩০ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে তিনি ২২০ কোটির বেশি ইউয়ান ঘুষ নিয়েছেন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪,০০০ কোটি টাকা। কি করতেন তিনি? অভিযোগ বলছে তিনি প্রকৌশল প্রকল্পের চুক্তি পাইয়ে দেওয়া, জমি বরাদ্দ এবং অর্থায়নের ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে বিপুল অর্থ এবং মূল্যবান উপহার গ্রহণ করতেন। চীনে এমন শাস্তি খুব বেশি দেখা যায় না, তবে অস্বাভাবিক বড় অঙ্কের দুর্নীতি এবং রাষ্ট্রের ব্যাপক ক্ষতির ঘটনা প্রমাণিত হলে আদালত কখনো কখনো মৃত্যুদণ্ড দেন। এর আগেও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের রায় হয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন, এত কঠোর শাস্তি থাকার পরও চীনে কেন নতুন নতুন দুর্নীতির মামলা সামনে আসে? তার মানে কি মৃত্যুদণ্ড দুর্নীতি বন্ধ করতে পারে না? আবার অন্যদিকেও আছে, ফৌজদারি বিচার ব্যবস্থায় একটি বহুল আলোচিত ধারণা হলো শাস্তির একটি উদ্দেশ্য অপরাধ প্রতিরোধ করা, অর্থাৎ আইন এমন একটি ভয় বা নিরুৎসাহ সৃষ্টি করে যাতে মানুষ অপরাধ করার আগে কয়েকবার চিন্তা করে। চীনের মতো দেশে দুর্নীতির জন্য মৃত্যুদণ্ডের বিধানকে অনেকেই সেই প্রতিরোধমূলক কৌশলের অংশ হিসেবেই দেখেন। এখন প্রশ্ন হলো, দুর্নীতি প্রতিরোধে শুধু কঠোর শাস্তির বিধানই কি যথেষ্ট? এবার আসি বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশেও ঘুষ বহুদিনের সামাজিক বাস্তবতা। সরকারি সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে ঘুষ দিতে হয় এমন অভিযোগ নতুন নয়। এই তো গেল জুন মাসের শেষ সপ্তাহে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বাংলাদেশের ঘুষ লেনদেনের একটা চিত্র তুলে ধরল। সেখানে বলা হলো ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট ১২,৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে। সংখ্যাটা আবার শুনুন, ১২,৬৩৩ কোটি ২০ লাখ। কোন খাতে এসব ঘুষ লেনদেন হয়েছে? সেবা খাতে। এবার আপনার প্রতি প্রশ্ন, এই ১২,৬৩৩ কোটি ২০ লাখ টাকার মধ্যে কি আপনার টাকাও আছে? আবার আপনার প্রতি প্রশ্ন, এই ১২,৬৩৩ কোটি ২০ লাখ টাকার ভাগ বা অংশ কারা পেল? যদি আপনি দিয়ে থাকেন তাহলে তো আপনি সেবা নিতে গিয়েছিলেন, আর যদি আপনি নিয়ে থাকেন তাহলে তো আপনি সেবা দিতে গিয়েছিলেন। এবার আসি আইনের প্রসঙ্গে। চীনে ৩০ বছরে প্রায় ৪,০০০ কোটি টাকা ঘুষ নেয়ার অপরাধে এক ব্যক্তিকে সর্বোচ্চ সাজা দিয়েছে আদালত। সেটা সেই দেশের আইন আদালতের ব্যাপার। জানতে চাই বাংলাদেশের আইনে কি আছে। এ ব্যাপারে খোঁজ নিতে গিয়ে প্রাথমিকভাবে দুটি আইনের সন্ধান পেয়েছি। একটি হলো দণ্ডবিধি ১৮৬০। দণ্ডবিধি ১৮৬০-এর ১৬১ ধারা অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী তার কাজের জন্য বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো উপায়ে সন্তুষ্টি বা উপহার গ্রহণ করলে তার শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের শাস্তি হিসেবে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আছে। অন্যটি হলো দুর্নীতি দমন কমিশন বা দুদক আইন ২০০৪। এই আইনের অধীনে ঘুষ গ্রহণ, আত্মসাৎ ও দুর্নীতি তদন্ত করা হয়। তফসিলে বর্ণিত অপরাধ অনুযায়ী দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর আওতায় অপরাধের গুরুত্ব অনুযায়ী ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অভিযোগ এবং অপরাধের বাস্তবতা অনুযায়ী আরও কিছু আইনি ধারা বা শাস্তির হেরফের হতে পারে। এবার বলি চীনের আলোচিত শাস্তির উদাহরণ আর তার বিপরীতে বাংলাদেশের ঘুষ বা দুর্নীতি প্রতিরোধ আইন। আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশেও যদি এমন আইন করা হয় তাহলে দুর্নীতি কমে যাবে? এর উত্তর কিন্তু এত সহজ নয়, কারণ কোনো অপরাধের ক্ষেত্রে শুধু শাস্তির কঠোরতা নয়, শাস্তি নিশ্চিত হওয়াটাও সমান গুরুত্বপূর্ণ। যদি অপরাধ করেও কেউ মনে করে
ধরা পড়ার সম্ভাবনা খুব কম, তাহলে সবচেয়ে কঠোর আইনও অনেক সময় তার আচরণ বদলাতে পারে না। আবার যদি তদন্ত নিরপেক্ষ হয়, বিচার দ্রুত হয় এবং আইনের প্রয়োগ সবার জন্য সমান হয়, তাহলে তুলনামূলক কম শাস্তির আইনও কার্যকর হতে পারে। তাই চীনের এই ঘটনা শুধু একজন কর্মকর্তার সর্বোচ্চ সাজা পাওয়ার খবর নয়, এটি আমাদের সামনে একটি বড় প্রশ্ন রেখে যায়। দুর্নীতি কমাতে কোনটি বেশি কার্যকর, কঠোর শাস্তি নাকি অপরাধ করলে যেই হোক তার বিচার হবেই এই নিশ্চয়তা? আপনার কি মনে হয়, বাংলাদেশে ঘুষের জন্য আরো কঠোর শাস্তি হওয়া উচিত, নাকি বিদ্যমান আইনই যথেষ্ট, শুধু তার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে? মন্তব্য করে মতামত জানান।